ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স, অর্থাৎ বাংলাতে বাক্য বলি, ইংরেজিতে আমরা সেন্টেন্স বলি। সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কি? যখন কতগুলি শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। বা বলতে পারি আমি কি বলছি, বা তুমি কি বলছো, বা আমরা কি বলছি, যার দ্বারা সম্পূর্ণভাবে বোঝানো হবে বা বুঝতে পারা যাবে, সেটাই হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কয় প্রকার? টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। গঠনগত দিক থেকে সেন্টেন্স হলো 3 প্রকারের। আগের দিন আমরা পড়েছিলাম সেন্টেন্স হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থগত দিক থেকে সেন্টেন্স ছিল 5 প্রকারের, সেটা আমরা জেনেছি। আজকে আমরা দেখছি গঠনগত দিক থেকে সেন্টেন্স হলো 3 প্রকারের। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, 2 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য, এবং 3 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এবারে আমরা দেখে নিয়ে একটা একটা করে পরপর সরল বাক্য কি, যৌগিক বাক্য কি, বা জটিল বাক্য কি, সেগুলো আমরা পরপর একটা একটা করে জানার চেষ্টা করি। দেখো তাহলে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কি? বলা হচ্ছে যে বাক্যে একটি মাত্র ক্লজ থাকবে। ক্লজ আসলে কি? ক্লজকে আমরা সাধারণত বাংলা ভাষায় বলি খণ্ড বাক্য বা বাক্যাংশ। তাহলে ক্লোজটা আসলেই কি? যার মধ্যে একটি সাবজেক্ট থাকবে। ক্লোজের মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, একটি প্রেডিকেট বা বিধেয় পদ থাকবে, অথবা একটি ভার্ব থাকবে, অথবা বলতে পারি আমরা একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি, বা বলতে পারি যে ভার্ব দ্বারা আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। তাহলে এটা অবশ্যই সিম্পল সেন্টেন্সের মধ্যে থাকবে। তাহলে এইগুলা যখন একটা বাক্যের মধ্যে অবশ্যই থাকবে, তখনই আমরা তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলবো। সহজ ভাষায় বলতে গেলে যে বাক্যে একটিমাত্র কাজ বা ভাব বা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা হবে বা হয়, তাকে আমরা সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলবো। তবে এই সরল বাক্যে আলাদা করে কোনো রকমের এই যে অ্যান্ড, বাট, অর, বিকজ, অলদো এই ধরনের কোনো রকমের লিঙ্কিং ওয়ার্ড সরল বাক্যে থাকবে না। আরও সহজভাবে চেনার উপায় হচ্ছে সরল বাক্যে অবশ্যই একটি ক্লজ থাকবে, অর্থাৎ ক্লজ অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ভার্ব বা প্রেডিকেট থাকবে। এই যে সাবজেক্ট বা মেন ভার্ব অবশ্যই থাকবে। আরেকটা কি? অ্যান্ড, বাট, অর, বিকজ, অলদো এই ধরনের কোনো রকমের লিঙ্কিং ওয়ার্ড দ্বারা একটা বা দুটো ক্লজ কোনো রকমের যুক্ত হবে না বা যোগ করা হবে না। এই নিয়ম যেখানে ফলো করা হবে, সেই বাক্যকে আমরা কি বলবো? সরল বাক্য। এবার কয়েকটা উদাহরণ দেখি আমরা। সরল বাক্যের গঠনটা দেখো। প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট বা যে কোনো ধরনের কমপ্লিমেন্ট থাকবে। উদাহরণ কি আছে দেখো? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখো, একটা ভার্ব অবশ্যই আছে, আর একটা কি আছে? সাবজেক্ট আছে। তাহলে এটা হচ্ছে অবশ্যই সরল বাক্য। এখানে কোনো রকমের এই যে লিঙ্কিং ওয়ার্ড বিকজ, অ্যান্ড, অর নাই। এবার এই বাক্য দ্বারা দেখো সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করা হচ্ছে, তাই এটা সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। সে রিডস এ বুক, সে একটা বই পড়ে। দেখো এখানে একটা সাবজেক্ট রয়েছে সি, দেখো একটা ভার্ব অবশ্যই রয়েছে। দেখো রিডস, এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো কি বলা হচ্ছে? ফাইনাইট ভার্ব থাকবে অবশ্যই, অর্থাৎ যে যার দ্বারা যে ভার্বকে দেখে আমরা টেন্স চিনতে পারবো। নেক্সট কি আছে দেখো? দে লিভ ইন কলকাতা, এই যে একটা সাবজেক্ট রয়েছে এবং একটা ভার্ব রয়েছে, এবং বাকিটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বলি না কেন আমরা। তাহলে এই ধরনের বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো, যেখানে যে বাক্যে মনের ভাব বা অর্থ প্রকাশ করার জন্য কোনো রকমের শর্ত থাকবে না। নেক্সট দেখো, আই ওয়েন্ট টু দিল্লি, অর্থাৎ আমি দিল্লি গিয়েছিলাম। এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই ভার্ব দেখে দেখো অবশ্যই টেন্স চেনা যাচ্ছে। তাহলে ওয়েন্ট নিশ্চয় পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে, আমি গিয়েছিলাম, এটা দেখে অবশ্যই টেন্স চেনা গেল। তাই এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যেখানে থাকবে সেটাই হচ্ছে সরল বাক্য, এবং এই বাক্যের মধ্যে কোনো রকম লিঙ্কিং ওয়ার্ড নেই, তাই এটা সরল বাক্য, এবং এই বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ করা হচ্ছে। দ্য বয় ইজ হ্যাপি, ছেলেটি খুশি। এই যে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, তাহলে এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। নেক্সট কি আছে আমরা দেখি। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য যাকে আমরা বলি। দেখো সংজ্ঞাতে কি বলা হচ্ছে? যে বাক্যে দুই বা ততোধিক, দুটি বা তার চেয়েও বেশি কি থাকবে?
প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। এই ক্লজের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? যে ক্লজ নিজে থেকে তার অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ একে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না। এই ধরনের দুটো স্বাধীন ক্লজ থাকবে এবং এই ক্লজগুলি অ্যান্ড, বাট, অর, সো, ফর, ইয়েট এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তখন আমরা তাকে কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বা বাংলাতে আমরা বলবো যৌগিক বাক্য। অবশ্যই আমরা বুঝতে পারলাম যে দুটো বা তার চেয়ে বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সেগুলো এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন দ্বারা অবশ্যই যুক্ত থাকবে। তাহলে সহজভাবে চেনার উপায় কি থাকবে? অবশ্যই অ্যান্ড, বাট এই ধরনের কোন রকম একটা লিঙ্কিং ওয়ার্ড অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে থাকবে। দেখো উদাহরণগুলো কি বলা হচ্ছে। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। অ্যান্ড হি স্টেড অ্যাট হোম এবং সে বাড়িতে রয়ে গিয়েছিল। এই যে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, দেখো এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে প্রিন্সিপাল ক্লজ হি স্টেড অ্যাট হোম, সে বাড়িতে রয়ে গিয়েছিল। এই একটা স্বাধীন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এই একটা প্রিন্সিপাল ক্লজ। এটা এই যে লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড বা কনজাংশন দ্বারা দুটোকে যুক্ত করা হয়েছে, তাই এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। তারপর কি আছে? সি ইজ পোর, সে হচ্ছে গরিব বা দরিদ্র। বাট সি ইজ অনেস্ট, কিন্তু সে অনেস্ট। দেখো এটা একটা প্রিন্সিপাল ক্লজ, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। আবার এটাও একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এই দুটি ক্লজ কি দ্বারা যুক্ত হয়েছে? বাট নামক লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন দ্বারা, তাই এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট কি আছে? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। আর ইউ উইল পাস, কঠোর পরিশ্রম করো তাহলে কি? তুমি পাস করবে। এই যে কঠোর পরিশ্রম করো, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ অর্থ প্রকাশ করা যাচ্ছে। ইউ উইল পাস, তুমি পাস করবে, এটা যুক্ত হয়েছে কি দ্বারা? অর, নতুবা নামক বা অর নামক লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন দ্বারা, তাই এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ আমরা বাংলায় বলতে পারি যে জটিল বাক্য। তাহলে জটিল বাক্য কাকে বলা হচ্ছে? যে সমস্ত বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর্থাৎ যে ক্লজ দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব বা কোনো অর্থ প্রকাশ করা যায়। একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কি? যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল থাকে, সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাকে আমরা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এবার দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্সে অবশ্যই এই যে বিকজ, ইফ, হোয়েন, অলদো, দ্যাট, সিন্স, হোয়াইল এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড দ্বারা ওই প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজগুলো অবশ্যই যুক্ত থাকবে। তাহলে উদাহরণ দেখো, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। আই নো, আমি জানি। দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ। এই যে দ্যাট নামক লিঙ্কিং ওয়ার্ড দ্যাট, এর দ্বারা কি যুক্ত হয়েছে? অবশ্যই দুটি ক্লজকে যুক্ত করা হয়েছে। আই নো এই যে স্বাধীন ক্লজ, এটা দ্যাট হি ইজ অনেস্ট, এই বাক্যটা কিন্তু সম্পূর্ণভাবে এই দ্যাটের উপর নির্ভরশীল, তাই এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। তারপর কি আছে দেখো, হোয়েন হি কাম, যখন সে এসেছিল। আই ওয়াজ রিডিং, আমি তখন কি পড়ছিলাম। তাহলে আই ওয়াজ রিডিং, এটা দেখো প্রিন্সিপাল ক্লজ, এটা কার উপর নির্ভর? দেখো হোয়েন হি কাম, যখন সে এসেছিল, এটা দেখো স্বাধীন ক্লজ নয়, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন হি কেম, যখন সে এসেছিল, তখন কি কিছু একটা নিশ্চয়, তাহলে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যেটা যুক্ত হয়েছে এই যে হোয়েন দ্বারা এটা যোগ করা হয়েছে, তাই এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট কি দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। ইউ উইল পাস, তুমি পাস করবে। এই যে ইফ রয়েছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এই যে শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি নিশ্চয় পাস করবে। ইউ উইল পাস, তুমি পাস করবে কিসের জন্য? যদি তুমি পরিশ্রম করো। এই যে শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে ইফ নামক লিঙ্কিং ওয়ার্ড এর দ্বারা যোগ করা হয়েছে, তাই এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। আশা করছি বুঝতে পেরেছ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকের সঙ্গে।